প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবিনের মাধ্যমে মাধ্যমিক 2025 সালে পরীক্ষার জন্য যে বিটিএ টেস্ট পেপার দেওয়া আছে সেই বিটিএ টেস্ট পেপারের ভৌতবিজ্ঞান যে প্রশ্নগুলো আছে 194 নম্বর পেজে সেগুলো আমরা আজকে আলোচনা করব। এবং এর আগের যে পেজগুলো ছিল সেই পেজগুলোরও আমরা এমসিকিউ এসইউ টাইপসের প্রশ্ন অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন আমাদের প্রশ্নগুলো আলোচনা করেছি বিভাগ ক, খ এবং গয়ের। তো তোমরা সেগুলো প্লে লিস্ট থেকে পেয়ে যাবে, সেগুলো দেখে নেবে। আর এর পরবর্তী যে পেজগুলো আছে সেই পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে আমরা 194 নম্বর পেজ আলোচনা করব এবং এই পেজের যে পিডিএফ তোমরা পাবে, এর যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হবে তার পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। সেগুলো তোমরা সেখান থেকে সংগ্রহ করে নেবে, পরবর্তীতে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হচ্ছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। তো ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন দেওয়া আছে 15টি এমসিকিউ টাইপ প্রশ্ন। প্রথমে বিভাগ কয়ের মধ্যে বলা আছে একের দাগে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন বলা আছে বায়ুমণ্ডলে থাকা কোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে? বায়ুমণ্ডলে থাকা কোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে? তো এখানে তোমাদের হবে কি অপশান সি অর্থাৎ O3 ওজোন গ্যাস। 1.2 প্রশ্নে বলা আছে পদার্থ কোনটি 300 K এর সমান? তো দেখো 300 K এর সমান, দেখো এখানে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, 17 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে দেখো তোমাদের অপশান হবে অপশান ডি, অর্থাৎ এখানে তোমাদের সঠিক হবে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তো কারণ দেখো 300 K অর্থাৎ আমরা যদি কোনো ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিনে আমরা কনভার্ট করতে চাই তাহলে আমাদের কী করতে হয়, এটার সাথে আমাদের 273 যোগ করতে হয়। তাহলে এই ধরো এই যে ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে 273 যোগ করতে হবে, তাহলে আমাদের সেটা কেলভিনে আসবে। তো দেখো এবার তাহলে আমরা 273-এর সাথে যদি আমরা এই 27 ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিনে কনভার্ট করি, 27 ডিগ্রি সেন্টিগ্রেডকে যদি আমরা কেলভিনেতে যাই তাহলে কী হবে, এই 27 ডিগ্রিকে আরও 273 যোগ করতে হবে, তবে আমাদের যেটা হবে সেটা হচ্ছে কেলভিনের সমান হবে। তাহলে এটা আমাদের 300 কেলভিনের সমান হবে, তাহলে আমাদের উত্তর 27 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। নেক্সট প্রশ্ন বলা আছে দেখো 11 আচ্ছা এখানে কোনটা গেল, হ্যাঁ 1.3 প্রশ্ন এসটিপিতে 11.2 লিটার CO2 গ্যাসের ভর। এসটিপিতে 11.2 লিটার CO2 গ্যাসের ভর কত? তো এখানে তোমাদের যেটা উত্তর হবে যে 22 গ্রাম, অর্থাৎ অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন যেটা দেওয়া হচ্ছে যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত হবে? এটা হবে কত? 2 আলফা, অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর 2 আলফা। এর পরের প্রশ্ন দেওয়া আছে দেখো অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব হবে অসৎ খর্বকার। তাহলে অপশান এখানে তোমাদের যে প্রশ্ন এটা তোমাদের হবে অপশান এ, সৎ বিবর্ধিত হবে অপশান এ। এরপরে প্রশ্ন দেখা হচ্ছে দেখো প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসারণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি হলো কি? বেগুনি বর্ণ, অর্থাৎ অপশান সি এখানে সঠিক উত্তর হবে, যে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসারণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি হলো বেগুনি বর্ণ, অপশান সি। তারপরে প্রশ্ন বলা আছে দেখো পদার্থ কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়? পরিবাহী, অর্ধপরিবাহী, অতিপরিবাহী নাকি অন্তরক? তো এটা কী হবে? অর্ধপরিবাহী, অপশান বি। এরপরের যে প্রশ্ন আছে দেখো সেটা বলা আছে গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার যুক্ত থাকে আর্থ লাইনে, লাইভ লাইনে, লাইভ ও নিউট্রাল তারে। তো এখানে তোমাদের হবে লাইভ তারের সাথে তোমাদের ফিউজ যুক্ত থাকে। নেক্সট প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো এরপরের যে প্রশ্ন সেটা হচ্ছে 1.9 দাগের প্রশ্ন। 1.9 দাগে কী বলা হয়েছে? পরমাণু চুল্লিতে ভারী জল ব্যবহার করা হয় কী হিসেবে? জ্বালানি, উৎক্ষেপণ, মডারেটর নাকি বিক্রিয়ক? তাহলে সেখানে কী উদ্দেশ্যে ব্যবহার করা হয়? মডারেটর হিসেবে জল ব্যবহার করা হয় আর ভারী জল ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন LiH অণুতে H কোন নোবেল গ্যাসের ন্যায় গঠন লাভ করে? নিয়ন, আর্গন, হিলিয়াম নাকি জেনন? তো দেখো এখানে তাহলে তোমাদের সঠিক উত্তর হবে কি? হিলিয়াম, অর্থাৎ অপশান সি। নেক্সট প্রশ্ন যেটা দেওয়া আছে মৌলের কোন ধর্মের ভিত্তিতে আধুনিক পর্যায় সারণী গঠিত হয়েছে? তো সেটা কি হবে? পারমাণবিক সংখ্যার ভিত্তিতে। নেক্সট প্রশ্ন তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যানোডে কী বিক্রিয়া ঘটে? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যানোডে কী বিক্রিয়া ঘটে? সেটা হবে এখানে অ্যানোডে তোমাদের ঘটে জারণ বিক্রিয়া, অর্থাৎ অপশান এ। তাদের বলা আছে লা ব্যাংক পদ্ধতিতে প্রস্তুত করা হয় HCl, অর্থাৎ অপশান এ। দেখো 14 দাগের প্রশ্নে বলা আছে গ্যালভানাইজেশন পদ্ধতিতে কোন ধাতু ব্যবহৃত হয়? সেটা হবে অপশান সি, অর্থাৎ জিঙ্ক। এরপরে প্রশ্ন বলা আছে 1.15 পদার্থ কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাধারণ সংকেত? অসম্পৃক্ত হাইড্রোকার্বনের
সাধারণ সংকেত, এটা হবে CnH2n-2। তাহলে অপশান সি। এরপরে বিভাগ ক্ষয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো নেক্সট পেজে। দেখো এগুলো প্রত্যেকটা প্রশ্নমান 1 নম্বর করে দেওয়া হয়েছে। তো সেগুলো দেখো এখানে দেওয়া হয়েছে। যে প্রথম যে প্রশ্ন এখানে দেখো ইউভি রশ্মি বলা হয়েছে, দেখো 1-2.1 প্রশ্ন। ইউভি রশ্মির প্রভাবে সিএফসি থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেন বিয়োজিত করে দেয়? তো এখানে কি হবে? ক্লোরিন পরমাণু। নেক্সট প্রশ্ন, জ্বালানির তাপন মূল্যের এসআই একক কি? জ্বালানির তাপন মূল্যের এসআই একক হলো কি? জ্বালানির তাপন মূল্যের এসআই একক হলো কিলোজুল পার কেজি। নেক্সট প্রশ্ন বলা হয়েছে, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? আয়নোস্ফিয়ারে স্তরে মেরুজ্যোতি দেখা যায়। একই চাপ ও উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন একই হয়, এটা সত্য বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, চার্লসের সূত্রানুসারে ভিটি লেখচিত্র অঙ্কন করো। তাহলে চার্লসের সূত্রানুসারে ভিটি লেখচিত্র তোমরা যখন অঙ্কন করবে দেখো এভাবে হবে। যদি এদিকে ভি হয় আয়তন এবং এদিকে যদি টি হয় টেম্পারেচার বা উষ্ণতা, তাহলে ভিটি লেখচিত্র কি হবে? চার্লসের সূত্রানুসারে ভিটি লেখচিত্রটা হবে কি? ঠিক যে স্থির চাপ, অর্থাৎ এরকম জায়গায় ধরে নিলাম একটা, যে সেটা হচ্ছে V0, তো সেই লেখচিত্রটা এরকমভাবে চলতে থাকবে, স্থির চাপ। তো এরকম লেখচিত্র হবে এবং এদিকে উষ্ণতা থাকবে, এদিকে আয়তন থাকবে। নেক্সট প্রশ্ন দেখো বলা হয়েছে, আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান কত? আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান কত? তো সেটা হবে কি 0। আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান 0। নেক্সট প্রশ্ন, অথবা দিয়েছিল উষ্ণতা বৃদ্ধিতে প্রসারণ ঘটে না এমন একটি পদার্থের নাম লেখো। সেটা হবে কি? ইনভার। তাহলে এটা কি হবে? ইনভার। নেক্সট প্রশ্ন, কাঁচ নির্মিত কোনো লেন্সকে জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? তার ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তার ফোকাস দৈর্ঘ্য কি হবে? বৃদ্ধি পাবে। নেক্সট প্রশ্ন, আলোর প্রতিসরাঙ্কের মাত্রীয় সংকেত লেখো। আলোর প্রতিসরাঙ্কের মাত্রীয় সংকেত হলো M0, L0 এবং T0। তাহলে এভাবে তোমরা লিখবে। নেক্সট প্রশ্ন, নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি? তার উৎস হলো পরমাণুর ভর ত্রুটি। নেক্সট প্রশ্ন, পৃথিবীর বয়স নির্ণয়ে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়? কার্বন 14। নেক্সট প্রশ্ন, কোষের তড়িৎচালক বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? সেটা হবে কি? পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে। কোষের তড়িৎচালক বল মাপা হয় পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে। নেক্সট প্রশ্ন, ফ্লেমিংয়ের বামাস্ত নিয়মে তর্জনী কিসের দিক নির্দেশ করে? ফ্লেমিংয়ের বামাস্ত নিয়মে তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। তাহলে কি করে? চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। নেক্সট প্রশ্ন, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে দেওয়া হয়েছে। তো এখানে বাম দিক এবং ডান দিক দেওয়া হয়েছে। দেখো 1 নম্বর আছে তীব্রতম তড়িৎ ধনাত্মক মৌল, সেটা হবে কি? সিজিয়াম। নেক্সট প্রশ্ন, গ্রুপ 17 নম্বর মৌল, সেটা হচ্ছে হ্যালোজেন, এবং ধাতু সংকর কাঁসাতে উপস্থিত, সেটা হলো টিন, আর খাদ্য লবণ হচ্ছে তড়িৎযোজী যৌগ। এভাবে তোমরা
বাম দিক ডান দিক মিলিয়ে নেবে। এরপরের যে প্রশ্নগুলো সেগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব। দেখো সেখানে বলা আছে ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণুর নাম কি? ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণুর নাম কি? সেটা হবে কি হচ্ছে নাইট্রোজেন। তাহলে কি হবে? নাইট্রোজেন। নেক্সট প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট প্রশ্ন, তড়িৎ কোষের যে তড়িৎদ্বার ব্যাটারির ঋণাত্মক মেরুর সাথে যুক্ত থাকে তাকে কি বলে? ক্যাথোড বলা হয়। নেক্সট প্রশ্ন, তামার উপর রূপোর প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা হয়? সেটা বলা হয় পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। নেক্সট প্রশ্ন, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড কাকে বলে? লিখবে স্পর্শ পদ্ধতিতে উৎপন্ন সালফার ট্রাই অক্সাইড 98% সালফিউরিক অ্যাসিডে শোষিত করে সালফার ট্রাই অক্সাইড 98% সালফিউরিক অ্যাসিডে শোষিত করে ওলিয়াম বা পাইরোসালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। একেই ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বলে। এরপরের প্রশ্ন লিখবে কোন অ্যাসিডকে মিউরিয়েটিক অ্যাসিড বলে? বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডকে। মিউরিয়েটিক অ্যাসিড বলা হয়। নেক্সট প্রশ্ন, অস্টওয়াল্ড পদ্ধতিতে কোন অ্যাসিড তৈরি হয়? অস্টওয়াল্ড পদ্ধতিতে কোন অ্যাসিড তৈরি করা হয়? সেটা হবে নাইট্রিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, অ্যালকিন শ্রেণীর প্রথম যৌগটির নাম ও সংকেত লেখো। অ্যালকিন শ্রেণীর প্রথম যৌগের নাম ও সংকেত হলো কি? ইথাইন, এবং সংকেত হলো C2H2। নেক্সট প্রশ্ন, CH3, আচ্ছা এখানে থেকে দেখে নিই একবার। CH3, CH2OH এর আইউপিএসি নাম। তো সেটা কি হবে? প্রোপানল। নেক্সট প্রশ্ন, অ্যাসিটিক অ্যাসিডে NaCO3 যোগ করলে কোন গ্যাস নির্গত হয়? CO2, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। নেক্সট যে প্রশ্নগুলো আছে দেখো বিভাগ গয়ের মধ্যে, সেগুলো কি বলা আছে সেই প্রশ্নগুলো নেক্সট পেজে আলোচনা করব। বিভাগ গয়ের মধ্যে দেখো নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয় এবং কেন বলা হয়? তো স্ট্র্যাটোস্ফিয়ারকে লিখবে, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয়। তো কেন বলা হয়? তো লিখবে এখানে যে ট্রপোস্ফিয়ারের ওপর থেকে অর্থাৎ 20 কিমি থেকে 50 কিমি পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের স্তরটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তরে বাতাসের পরিমাণ কম এবং ধূলিকণা ও জলীয় বাষ্প না থাকায় এই স্তরে কোনো মেঘ, ঝড়, বৃষ্টি কিছুই হয় না। তাই এই স্তরকে শান্তমণ্ডল বলে। এবং এই স্তরকে কেন শান্তমণ্ডল বলে সে লিখবে, এবং এটাকে কোন স্তরকে বলা হয়? সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার স্তরকে। নেক্সট প্রশ্ন দিয়েছিল ওজোন স্তর ধ্বংসের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। তো ওজোন স্তর ধ্বংসের ফলে কী ক্ষতি হয়? তো মানুষের উপর প্রভাব, এই কী সমস্যা হয়, এবং প্রাণী জগতের উপর প্রভাব এবং উদ্ভিদের উপর প্রভাব, এই সময় এগুলো লিখতে পারবে। স্থির উষ্ণতা একটি গ্যাসের আয়তন 200 সিসি এবং চাপ হ্রাস করে প্রাথমিক চাপের অর্ধেক করলে আয়তন কত হবে? দেখো এখানে আমরা কি জানি যে এখানে বয়েলের সূত্রের দ্বারা কি হয়, আয়তন ও চাপের মধ্যে সম্পর্কে, সেখানে হচ্ছে কি P1 সমান P2 V2। এখানে P1 প্রাথমিক চাপ, V1 প্রাথমিক আয়তন এবং P2 পরিবর্তিত চাপ অর্থাৎ অন্তিম চাপ, এবং V2 হচ্ছে অন্তিম আয়তন বা পরিবর্তিত আয়তন। তো প্রশ্নে কি বলা আছে? V1 সমান 200 সিসি বলা আছে, এবং দেখো প্রাথমিক চাপের অর্ধেক হয়ে যাবে শেষে। দেখো তাহলে P2 কত হবে? প্রাথমিক চাপের অর্ধেক হয়ে যাবে। তো সেটা এবার সূত্র অনুযায়ী আমরা দেখো P1 সমান P2 V2 যদি ভ্যালুগুলো বসাই তাহলে আমাদের V2 এর ভ্যালু কত আসবে? 400 সিসি আসবে। তাহলে এবার আমরা অঙ্কটা করে নেব। তো
তো এরপরের যে প্রশ্ন দেখো সেখানে বলা আছে অথবা দিয়ে প্রশ্ন, গ্যাস অণুগুলির বেগ ও চাপের ওপর উষ্ণতার প্রভাব লেখো। এফ দিয়ে লিখবে। নেক্সট প্রশ্ন, লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও। লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা সম্পর্কে এখানে লিখবে, আলোক কেন্দ্র বলে এখানে লিখবে। ফ্লেমিং এর বামস্থ নিয়মটি লেখো। ফ্লেমিং এর বামস্থ নিয়ম এখানে লিখবে। তারপর দেখো অথবা দিয়ে প্রশ্ন ছিল ডায়নামো ও বৈদ্যুতিক মোটর দুটি পার্থক্য। তো ডায়নামো এবং যে মোটরের মধ্যে 3টে পার্থক্য দেওয়া আছে, এগুলো লিখে নেবে। নেক্সট যে প্রশ্ন আছে দেখো, তো এই পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া টেলিগ্রাম চ্যানেল, সেখান থেকে টেলিগ্রামে যুক্ত হয়ে যায়, পরবর্তীতে পিডিএফগুলো সেখান থেকে পেয়ে যাবে। তো সেখানে পরের প্রশ্ন দেখো 3.5 বলা আছে হাইড্রোজেন মৌলের সাথে ক্ষার ধাতু এবং হ্যালোজেন মৌলের একটি করে বৈসাদৃশ্য লেখো। দেখো ক্ষার ধাতুর সঙ্গে বৈসাদৃশ্য, সেখানে কি লিখবে, বিষয় লিখবে ইলেকট্রন বিন্যাস, এভাবে পার্থক্য লিখবে। তো হাইড্রোজেন একদিকে লিখবে যে হাইড্রোজেন এবং আরেকদিকে লিখবে ক্ষার ধাতু, এবং বিষয় লিখবে, যে বিষয়টা লিখবে কি ইলেকট্রন বিন্যাস। তো একটা বিষয় লিখবে ইলেকট্রন বিন্যাসের উপর লিখবে, হাইড্রোজেনের একমাত্র ইলেকট্রন থাকে এটা লিখবে, এবং এদিকে ক্ষার ধাতুর দিকে এটা লিখবে। তো রাসায়নিক প্রকৃতি, সেখানে দুটো বিষয় লিখবে, এভাবে লিখবে। নেক্সট দেখো হ্যালোজেন মৌলের সাথে বৈসাদৃশ্য, তো সেমভাবে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন গ্রহণ এবং অবস্থান, এই দুটো ভিত্তিতে, এই দুটো বিষয়ের ভিত্তিতে পার্থক্যগুলো লিখে দেবে। নেক্সট প্রশ্ন দেওয়া আছে এ মৌলের ইলেকট্রন বিন্যাস 2,7 এবং বি মৌলের ইলেকট্রন বিন্যাস 2,8,2 হলে এ ও বি মৌল দুটি যৌগ গঠন করলে উৎপন্ন যৌগের সংকেত কী হবে এবং কী কী ধরনের রাসায়নিক বন্ধনের মাধ্যমে অণুটি গঠিত। দেখো ইলেকট্রন বিন্যাস 2,7, তাহলে সেটা কোথায় অবস্থায় হ্যালোজেন মৌল হবে, যেমন ফ্লোরিন, ক্লোরিন, হ্যাঁ, এবং ভ্যালেন্স শেলে 7টি ইলেকট্রন থাকার কারণে এটি একটি মাত্র ইলেকট্রন গ্রহণ করে এ মাইনাস আয়ন গঠন করবে, এবং যেখানে বি মৌল সেখানে 2,8,2 ক্ষার ধাতু, যেমন ম্যাগনেসিয়াম হবে এটা, এবং সেটা হচ্ছে কি যে, এবং ভ্যালেন্স শেল 2টি ইলেকট্রন থাকার কারণে এটি 2টি ইলেকট্রন দান করে, B2+ আয়ন গঠন করে। তো এটা হলো, এবং সেখানে দেখো যৌগ গঠনের প্রক্রিয়া কী হবে, এখানে A মাইনাস একটি ঋণাত্মক আয়ন এবং B2+ একটি ধনাত্মক আয়ন, মাইনাস ছোটো করে এখানে বোঝা যাচ্ছে না, তো সেটা দেখে দিলাম। তো যৌগ গঠনে আধান ভারসাম্য বজায় রাখতে B2+ এর সাথে 2টি A মাইনাস দরকার হবে। উৎপন্ন যৌগের সংকেত হবে কি BA2, অর্থাৎ এটি একটি আয়নিক যৌগ যেখানে বি মৌল এবং ধাতব অংশ এবং এ মৌল অধাতব অংশ। নেক্সট প্রশ্ন 3.7 নেসলার বিকারকের রাসায়নিক নাম ও সংকেত লেখো। নেসলার বিকারকের রাসায়নিক নাম হলো পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড এবং সংকেত হলো K2HgI4। অথবা প্রশ্ন ছিল ইউরিয়ার শিল্পোৎপাদনের শর্তসমূহ লেখো। ইউরিয়ার শিল্পোৎপাদনের এখানে পুরো ডিটেলস লেখা আছে, লিখে নেবে। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে বলা হয়েছে 3.8 জিঙ্ক ও কপার ধাতুর একটি করে আকরিকের নাম ও সংকেত লেখো। যেমন সেটা হচ্ছে কপারের হচ্ছে কপার পাইরাইটিস বা চ্যালকোপাইরাইট, তো এই সংকেতটা লিখবে, এবং কপার গ্লাস এটা লিখবে, এবং জিঙ্কের কী হয়, জিঙ্ক ব্লেন্ড ZnS, জিঙ্কাইট ZnO, ক্যালামাইন ZnCO3। কার্যকরী গ্রুপ কাকে বলে এবং ফেনলে উপস্থিত কার্যকরী গ্রুপের সংকেত কী। কার্যকরী গ্রুপ কাকে বলে লিখবে, ফেনলে উপস্থিত কার্যকরী গ্রুপের সংকেত হলো -OH, অর্থাৎ এটি হাইড্রক্সিল গ্রুপ। এরপরে লাস্ট যে প্রশ্ন ছিল দেখো, অথবা দিয়ে প্রশ্ন ছিল রূপান্তর করো HC111CH CH3 তো এখানে পুরো ডিটেলস করে দেওয়া আছে, এখান থেকে তোমরা এই প্রশ্ন উত্তর লিখে নেবে। তাহলে দেখো আমাদের এখানে 194 নম্বর পেজে ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো ছিল ফিজিক্যাল সায়েন্সের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম, বিভাগ ক, খ এবং গ, 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নগুলো আলোচনা করলাম। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে পেজগুলো আছে সেগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।